নমস্কার, রাধে, রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সব্বাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের সকালটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল। মায়ের সাথে আজকের সকালটা শুরু হয়েছে। সকালে উঠে থেকেই আমি কাজবাজ করছিলাম। তারপরে মা কিন্তু নিজের মতো করে সবজি কাটাকুটি করতে বসে গিয়েছে। আমার মা আবার আমার কাছে এলে না একদমই বসে থাকে না। অনেক করে আজকে আমি রিকোয়েস্ট করেছি, "তুমি কোনো কাজ করবে না। সবজিগুলো কাটছো কাটো। সেটুকু করে আমাকে দাও। বাদবাকিগুলো আমি করব।" একটু আগে তো ফ্রিজের অবস্থাটা দেখালামই। ফ্রিজটা কিন্তু একদম ভরে রয়েছে। ফ্রিজে আর কিচ্ছু রাখার জায়গা নেই। মা বাড়ি থেকে এত জিনিসপত্র এনেছে। আসলে মা না কাল রাত্রিবেলা এসেছে। আমার বোন কালকে চলে গেল তার জায়গাতে। তো সেই কারণে বোনের সাথেই মা একদম চলে এসেছে। আর যেহেতু আমরা কয়েকদিন পরে ভেলোর যাবো, মা কয়েকটা দিনের জন্য আমার কাছে এসে থাকছে আরকি। একদম আমার সাথে ভেলোর বেরিয়ে যাবে। তো মা যে গাড়িতে করে এসেছে না, জিনিসপত্র ভরে, ভরে এনেছে আরকি। এয়ারপোর্ট থেকে যখন মাকে আমি নিতে যাই, আমার গাড়ির পেছনের ডিকিটা একদম ভরে গিয়েছিল। প্রায় ৩ টিন মতো মুড়ি এনেছে। তার সাথে অনেক কিছু জিনিস এনেছে, যে কয়েকটা জিনিস ফ্রিজের মধ্যে রাখা যায়, সেগুলো ফ্রিজের মধ্যে রাখতে গিয়ে দেখি ফ্রিজে আর জিনিসপত্র রাখার জায়গা নেই। তো হাতে যেহেতু অনেকটা কম সময় রয়েছে, এই কয়েকটা দিন সবজি খেয়ে, খেয়েই আমাদেরকে কাটাতে হবে। কারণ সবজিগুলো না শেষ করে গেলে না ফ্রিজের মধ্যে সবকিছু নষ্ট হয়ে যাবে। আর ভেলোরে তো সবকিছু বয়ে, বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সে কারণে মা আজকে সকাল থেকে সব কাটাকুটি করতে বসেছে। আর এদিকে আমি বাঁধাকপির পকোড়া বানাচ্ছি সকালে ব্রেকফাস্টের জন্য। আমি না ছোটবেলা থেকেই ব্রেকফাস্টে মুড়ি খেয়েই বড় হয়েছি। আমার মা আবার ব্রেকফাস্টে এটা ওটা জিনিস করলে একদমই খেতে পারে না। তো আমি আজকে সকালবেলা কিছু বলিনি। বলল মুড়ি খেতে চায়। তো আমি বললাম, "ঠিক আছে, তাহলে আমি বাঁধাকপির পকোড়া করে দেবো।" ভাবছি কালকে বা পরশু নাগাদ মাকে নতুন ধরনের কিছু করে খাওয়াবো আরকি। নতুন মানে একদম নতুনত্ব কিছু দিলে সেটা আবার খেতে পারবে না। আমার মাকে মাঝে মধ্যেই পোহা, উপমা এই ধরনের জিনিস খাইয়েছি তো। এই ধরনের জিনিস অবধি ওরা সীমাবদ্ধ রয়েছে আরকি। তার বাইরে কিছু এক্সপেরিমেন্টাল খাওয়াতে গেলেই না খুব বেশি বকাবকি করে আরকি। তো আজকে মুড়ি দিয়ে সকালটা কাটলো। কালকে ভাবছি অন্য কিছু বানিয়ে দেবো। আর এই যে এখানটায় আমি একটুখানি শাকগুলোকে ধুয়ে নিচ্ছি। তো মা অনেকগুলো মূলো এনেছে। অনেক মানে বেশ কয়েক কেজি মূলো এনেছে আরকি। আমি মাকে তাই বলছিলাম যে, "তুমি দুজনের সংসারে এত কিছু জিনিস এনেছো যে আমি চাইলেও ২ সপ্তাহে শেষ করতে পারব না। আর সেগুলোকে এখন আমাকে ৪-৫ দিনের মধ্যে শেষ করতে হবে আরকি।" তাহলে কত করে আমাকে রান্না করতে হবে বলো তো? যে এই সবজিগুলো যাতে আমরা ৪-৫ দিনের মধ্যে খেয়ে নিতে পারি। তো মূলো থেকে যে মূলো শাকগুলো বেরোয় না? সেই শাকগুলো এখানটায় ভেজে নিচ্ছি। মা আমাকে ১ম এ বলেছিল যে, "শাকগুলো খাওয়ার দরকার নেই।" তো আমি বললাম, "না, মূলো শাক খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো ভাজা করে নেই।" তো এদিকে মূলো শাক ভেজে নিলাম। আর তার সাথে এখানটায় তেলের মধ্যে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আজকে না মাকে জিজ্ঞেস করে, করেই রান্নাবান্নাগুলো করছি। কারণ কিছু, কিছু রান্না রয়েছে যেগুলো আমি কখনোই করিনি। এই যেরকম মোচার ঘন্ট আরকি। তো এখানটায় ফোড়নটা একটুখানি ভাজা, ভাজা হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়েছি। তারপরে এখানটায় মোচাটাকে দিয়ে দিচ্ছি। এই মোচাটা মা কেটে তার সাথে নুন মেখে কিছুক্ষণ দোলেছে আরকি এটাকে। মানে একদম কচলে দিয়েছে, যাতে করে এর ভেতর থেকে জল বেরিয়ে যায়। তো আমি মাকে ১ম এ জিজ্ঞেস করছিলাম যে, "জলটা দেবো কি দেবো না?" মা তখন কোনো একটা কাজে ব্যস্ত ছিল। আমাকে বলেছে যে, "না, দিতে হবে না।" পরে আবার আমি জিজ্ঞেস করতে বলে, "না, জলটা দিতে হবে।" তো জলসহ মোচাটাকে তুলে দিতে হবে আরকি। তো এটাকে এরকম নাড়াচাড়া করার পরে তারপরে এর মধ্যে আমি মশলা দেবো। আর এদিকে কয়েকটা জামাকাপড় কাচা হয়েছিল, সেগুলো এখন শুকোতে দিয়ে দিচ্ছি। যেহেতু কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাবো, সেই কারণে চেষ্টা করছি যা কাচাকুচি করার রয়েছে সেগুলো কেচে একদম ফোল্ড করে দিয়ে যাবো। তা না হলে ওই যে ১০-১২ দিন পরে আবার বাড়ি ফিরবো না, এত জামাকাপড় জমে যায়। আমার হাসব্যান্ড তো ওয়াশিং মেশিনের ভেতরে দিয়ে কাচাকুচি করে রাখে। তবে সেগুলোকে আর ফোল্ড করে না। তো একটা ঘরের খাট পুরো জামাকাপড়ে ভর্তি হয়ে থাকে। তখন না এতদিন পরে ওখান থেকে ফেরার পরে বাড়ি এসে হঠাৎ করে এত কাজ করতে আমার একদমই ইচ্ছে করে না। সে কারণে ভেলোর যাওয়ার আগে চেষ্টা করি বাড়িটাকে যতটা সম্ভব গুছিয়ে দিয়ে যাওয়ার আরকি। তো সবসময় তো সম্ভব হয় না। তো এবারে যেহেতু মা রয়েছে, সে কারণে ভাবছি সমস্ত কাজবাজ আমি একদম গুছিয়ে দিয়ে যাবো। আর এদিকে না আমি শিলনোড়াটা আজ বহু মাস পরে বের করলাম। আমার মা যখন আমার কাছে আসে তখনই বেশিরভাগ ক্ষেত্রে সর্ষে পোস্ত দিয়ে রান্নাটা করা হয়। আর তখনই কিন্তু বাড়িতে এই শিলনোড়াটা বেরোয় আরকি। তা নাহলে আমি সচরাচর খুব একটা বেশি ব্যবহার করি না। আমার বাবার বাড়ির দিকে গ্রামে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনেক রান্নাতেই দেখেছি আমি এই সর্ষে পোস্তর বাটাটা ব্যবহার করা হয়। সে ননভেজ হোক কিংবা ভেজ হোক, বেশিরভাগ ক্ষেত্রে মাছে অনেক সর্ষে বাটা ব্যবহার করা হয় আরকি। সে কারণে আমার বাড়িতে না এখন নিয়ম করেই সর্ষে বাটা করে রেখে দেয় ফ্রিজে আরকি।
আর আমি বেশিরভাগ ক্ষেত্রে সর্ষে বাটতে গেলে না আমার তিতো হয়ে যায়। তো আজকে ভাবছিলাম যে নুন দিয়েছি হয়তো তিতো হবে না। কিন্তু রান্নাবান্না হওয়ার পরে মা খেয়ে বলল যে, "না, হালকা একটুখানি তিতটে হয়ে গিয়েছে।" যদিও আমার খুব একটা বেশি তিতো লাগেনি। তবে মায়ের লেগেছে মানে নিশ্চয়ই হয়েছে তিতো আরকি। তো যাই হোক, ওখানটায় দেখতে পেলেন থোড় আর আলুটা একটু সেদ্ধ হয়ে এসেছে। তারপরে আমি সর্ষে পোস্ত বাটারটা দিয়ে অল্প একটুখানি জল দিয়ে ওটাকে ফুটিয়ে নেব। তার ফাঁকে এই যে গ্যাসের তলাটাই একটুখানি ক্লিন করে নিলাম। আর এখানটায় করছি লাল শাকের টক। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি এই দিকের এরিয়ার লোকজন, মানে আমি যেই জায়গাতে থাকি, তারা কিন্তু লাল শাকের টক খুব একটা বেশি খায় না। আর টকটা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেদিনীপুরের দিকেই রান্না হয়। যেহেতু আমার বাবার বাড়িটা ওইদিকে, আমার বাবার বাড়িতে আমি ছোট থেকেই দেখেছি লাল শাক এলে লাল শাকের টক হয় বা মার্শি শাক বলে ওরা ওদিকে। তো ওটার টক হয় আরকি। তো মাকে জিজ্ঞেস করে করেই করলাম। এখানেও আমি ৫ ফোড়ন নিয়েছিলাম, শুকনো লঙ্কা। তারপরে আমি লাল শাকগুলোকে তুলে দিয়েছি। শাকগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু ২ টো মতো আমি আমচুর দিয়ে দিয়েছিলাম। তো আমচুর দেওয়ার পরে একটুখানি চিনি দিয়ে এটাকে আমি একদম শুকনো, শুকনো করে নামিয়ে নেব। আর এদিকে হাসব্যান্ডের দুপুরবেলার জন্য আমি টিফিন বানিয়ে নিচ্ছি। বোনের সঙ্গে যে দেখা করতে গিয়েছিলাম না, ওদের জন্য টুকটাক কিছু খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তো একটু আলুর পরোটা, তার সাথে এই পনির, আচারি পনির যেটাকে বলে। তো সবকিছু অল্প, অল্প করে ছিল। তো ভাবলাম এগুলোই আজকে হাসব্যান্ডকে আমি দিয়ে দেই টিফিনে। আলুর পরোটাটা এবারে আমি একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম। পরে কোনোদিন আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তার সাথে নতুন একটা ট্রিকস আমি এপ্লাই করেছি। সেটা হলো আলুর পুরটাকে না আগেই আমি পরোটার মধ্যে ভরে সেটাকে ২ পিঠ অল্প, অল্প করে ভেজে তুলে রেখে দিয়েছিলাম। তো যখনই আমি পরোটাটা বানালাম তখন কিন্তু খুব একটা বেশি সময় লাগলো না। ২-৪ মিনিটের মধ্যেই আমি পরোটাগুলো সুন্দরভাবে ভেজে নিলাম আরকি। আর আজকে আবার না পাশের বাড়ি থেকে আন্টি ২-৩ রকমের রান্না দিয়েছিল। তো মাকে থালা সাজিয়ে খেতে দিয়ে এসেছি। আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পেলেন, এটা না মা এনেছে। সেই আগের বছর কিংবা তার আগের বছর আমি মাকে বলেছিলাম যে, "আমার একটা ব্ল্যাঙ্কেট লাগবে। বাপি যেহেতু নতুন দোকানটা হয়েছে, বাপির দোকান থেকে কখনো সময় করে ব্ল্যাঙ্কেট নিয়ে যাবো আরকি। মানে কিনে নিয়ে যাবো।" সেই কথাটা আমার না মনে থাকুক, আমার মায়ের ঠিক মনে রয়েছে। এবারে যেই সুযোগ পেয়েছে, সেই কিন্তু আমার জন্য ব্ল্যাঙ্কেটটাকে ওখান থেকে টেনে, টেনে নিয়ে এসেছে। এর আগেরবারে যখন আমি বাবার বাড়ি গেলাম না, সেই সময় তো আপনাদেরকে দেখিয়েছিলাম। বড় কয়েকটা বস্তা এসেছিল। তার মধ্যেও মা কাঁথা, তারপরে বালাপোশ এই সমস্ত জিনিসপত্র আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। আমি মাকে সবসময় বলি যে, "মা, আমি তো এখানটায় সবসময়ের জন্য থাকছি না। আমাকে এদিক ওদিক ঘুরতে হয়। এত জিনিসপত্র নিয়ে ঘুরতে গেলে না অনেক সমস্যা হয়।" তাও মা শুনতে চায় না। বলে, "যে কটা দিন আছি সে কটা দিন ভালোভাবে থাক। এই জিনিসগুলো ব্যবহার কর আরকি, আমারও ভালো লাগবে।" তো মায়ের কথা রাখার জন্যই আমি এগুলোকে নিয়ে নিই আরকি, মানে অ্যাকসেপ্ট করি আরকি। তো যাই হোক, এখন এদিকে মায়ের শাড়ি-টাড়িগুলো একটুখানি শুকোতে দিয়ে কয়েকটা জামাকাপড় আমি ফোল্ড করে নিচ্ছি। যখন ছোট ছিলাম না, তখন এই সমস্ত কাজগুলো করতে একদমই ভালো লাগতো না। মানে মা যখনই কোনো কাজের অর্ডার দিত, তখন খুব বিরক্ত হয়ে কাজ করতাম আরকি। তবে এখন করতে সেগুলো খুবই ভালো লাগে। মনে হয় এই সুযোগগুলো না সব মেয়েরা সবসময় পায় না। বিশেষ করে মেয়েরা তার বাবা-মায়ের সেবা করার সুযোগ দেখবেন সবসময় পায় না। ছেলেদের কাছে একটা অধিকার থাকে যে বিয়ে হয়ে যাওয়ার পরেও ছেলের বাবা-মারা ছেলের বাড়িতে এসে থাকতে পারে বা ছেলে বৌমার কাছে এসে সেবা যত্ন পেতে পারে। কিন্তু সেই জায়গাতে আমাদের সোসাইটি কিন্তু মেয়ের বাবা-মাদেরকে এই সমস্ত আদর যত্ন থেকে একদমই আলাদা করে দিয়েছে, তাই না? এই সিস্টেমটা আমার কাছে খুবই খারাপ লাগে। ভাবুন তো, যেই সমস্ত বাবা-মায়েদের শুধুমাত্র মেয়ে রয়েছে, তাদের কি অবস্থা হতে পারে? তো যাই হোক, জীবন মানেই ব্যালেন্স। আমাদেরকে কিন্তু সব ক্ষেত্রে ব্যালেন্স করেই চলতে হবে। আর এই তো এখানটায় মেয়ের কয়েকটা জামাকাপড় ফোল্ড করে তুলে রেখে দিচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।